অনেক স্টুডেন্ট রেকর্ডেড প্রেফার করে, তো সেজন্য আমি একটা প্ল্যান করলাম কিছুদিন ধরে যে আমি প্রতি উইকে একটা করে রেকর্ডেড ভিডিও দিছি আপনাদের, জাস্ট দেখার জন্য যে আপনারা কোনটা আসলে ভালো মতো বুঝেন। তো সেটা দেখার জন্য আমি আপনাদের একটা ফর্ম নিয়ে সেটার ফিডব্যাকও নিলাম এবং দেখলাম 95% আমার যেটা নিলাম সেখানে মোর দ্যান 97% স্টুডেন্ট রেকর্ডেড ভিডিও গুলো দেখছে এবং বুঝছে বলে বলছে। এখন বাকিটা তো আসলে কুইজে বোঝা যাবে। তাও আমি যেটা বললাম সেটা হচ্ছে আপনাদের আমি একটা নোটিশ দিচ্ছি, যেটা আপনারা দেখছেন হয়তো, যে আপনাদের প্রবাবলি সব যদি ঠিক থাকে ইনশাআল্লাহ সেটা হচ্ছে 1 তারিখ আপনাদের 1 মার্চে ক্লাস টাইমে আপনাদের একটা ক্লাস টেস্ট হবে এবং সেটা সিলেবাস হচ্ছে আজকের ক্লাস পর্যন্ত। তো আজকে আমরা যা দেখবো সেটা পর্যন্ত সিলেবাস, এবং আপনাদের আমরা যা কিছু ডিসকাস করছি এই ক্লাস টেস্ট 3 এর মধ্যে সিলেবাসের মধ্যে, সেগুলো নিয়ে যদি কোনো প্রবলেম থাকে আপনারা আমার সাথে ডিসকাস করতে পারেন। সেই ডিসকাশনের জন্য আমি আপনাদের সেকশন সি এর জন্য একটা টাইম একটা সেট করছি 4:20। তো যাদের প্রবলেম আছে তারাই শুধু ওখানে জয়েন করতে পারেন, আর যাদের প্রবলেম নেই তাদের জয়েন করাটা ম্যান্ডেটরি না। যাদের প্রবলেম আছে তারা নরমালি আগে আমাদের যেটা হয়তো প্রবলেম থাকলে ক্লাসের পর বা অন্য কোনো সময় দেখা যেত আপনারা গ্রুপে এসে আমাদের রুমে এসে বুঝে যেতেন, এখন আসলে সেই অপরচুনিটি আপনারা পাচ্ছেন না। সেটার জন্যই আসলে আমি ডিসকাশন ক্লাসটা দিচ্ছি, যাতে আপনারা কোনো টপিকস রিলেটেড প্রবলেম থাকলে আমার সাথে ডিসকাস করতে পারেন। বাট ডিসকাশন করার সময় একটা জিনিস মাথায় রাখবেন, আপনার যে ক্লাস লেকচার আছে সেই ক্লাস লেকচারটা ছবিটা একটু আপনার সাথে রাখবেন, আমি আপনার ছবিটার মধ্যে জিনিসটা বোঝাবো। ওকে, তাহলে আপনাদের জন্য ভালো হবে, আমার জন্য বোঝানোটা ইজিয়ার হবে। আচ্ছা, তো আমরা তাহলে শুরু করি আজকের ক্লাসটা। আমাদের লাস্ট যে টপিকসটা নিয়ে আমরা ভিডিও শেয়ার করছিলাম, যে টপিকসটা আমরা কভার করছি, আপনাদের যদি একটু মনে থাকে সেটা ছিল এনকোডার এবং ডিকোডার। তো এই যে এনকোডার এবং ডিকোডার ছিল, এই দুইটা সিস্টেম আমাদের যদি একটু আপনারা যদি ভিডিও দেখে থাকেন তাহলে আপনারা মোটামুটি বুঝার কথা যে এনকোডার এবং ডিকোডার এগুলার যেটা কাজ ছিল সেটা হচ্ছে, আমার কাছে যদি 2n সংখ্যক ইনপুট থাকে, সেখান থেকে যদি আমি n সংখ্যক আউটপুট করতে চাই, তাহলে যে ডিভাইসের মাধ্যমে আমি কাজটা করতে পারবো সেটা হচ্ছে এনকোডার। তার মানে ব্যাপারটা আসলে অনেকটা এরকম, কথার কথা মনে করেন আপনার রিসোর্স অ্যাভেলেবেল, আপনার কাছে অ্যাভেলেবেল রিসোর্স আছে n সংখ্যক। তার মানে মনে করেন কথার কথা, আপনার কাছে অ্যাভেলেবেল রিসোর্স বলতে বুঝাচ্ছি আপনার কাছে অ্যাভেলেবেল ওয়্যার আছে, n সংখ্যক ওয়্যার আছে কমিউনিকেশনের জন্য। এখন আপনি একটা ট্রান্সমিটার ডিজাইন করলেন, যে ট্রান্সমিটার থেকে আপনি n সংখ্যক ওয়্যার দিয়ে সিগন্যাল পাঠাবেন। ওকে, তো এখন কথা হচ্ছে, কিন্তু আপনি আপনার কাছে আছে মনে করেন n সংখ্যক, আমি আপনাদের সহজভাবে বলতে গেলে মনে করেন আপনার কাছে 4টা ওয়্যার আছে। এখন এই 4টা ওয়্যার দিয়ে আপনি যদি কমিউনিকেশন করতে চান, তাহলে আমরা যদি নরমালি চিন্তা করি 4টা ওয়্যার দিয়ে আপনি 4 জনের সাথে কমিউনিকেশন করতে পারবেন, মানে 4 জনকে আপনি কমিউনিকেশন করতে দিতে পারেন। কিন্তু আমরা যদি প্রত্যেক জনের জন্য একটা করে এরকম চ্যানেল দিয়ে দেই, তাহলে সেটা তো আসলে কোনো পারফেক্ট সলিউশন না। তো এটা তো একটা বড় প্রবলেম। তো আমরা কি করতে পারি, আমরা 4 জনের জন্য 4টা চ্যানেল বা 4টা ওয়্যার না দিয়ে এই চ্যানেল গুলাকে আমরা অনেক বেশি মানুষের সাথে কিভাবে শেয়ার করতে পারি, সেটা চিন্তা করার জন্য আমরা যে লাস্ট দিন যে কনসেপ্টটা দেখছিলাম সেটার একটা কনসেপ্ট আপনাদের বলি। সেটা হচ্ছে একটা এনকোডার যদি আমরা ডিজাইন করি, তাহলে দেখেন যদি আমার আউটপুটে, এই ট্রান্সমিটার আউটপুটে যদি 4টা ওয়্যার থাকে, এই 4টা ওয়্যারের মধ্যে আমরা কি করতে পারি, 2n সংখ্যক ইনপুটকে অ্যালোকেট করে দিতে পারি। তার মানে আমার ইনপুটে যদি 2n সংখ্যক ইনপুট থাকে, সেগুলাকে আমি n সংখ্যকে নিয়ে আসতে পারবো। তার মানে আমার 16টা ইনপুটকে আমি কি করে ফেলতে পারি, আমি এই 4টার মধ্যে নিয়ে আসতে পারি। তো এই যে 4টার মধ্যে আমি 16টা ইনপুটকে 4টা ইনপুটের মধ্যে 4টা আউটপুটের মধ্যে কম্বাইন করে ফেললাম, এটাকেই বলা হচ্ছে এনকোডার। তার মানে কথার কথা, আপনার কাছে যদি 16 বিটের কথা ধরেন একটু, যে 16 বিটের কোনো ইনফরমেশন থাকে, সেই 16 বিট নিয়ে আপনি যদি কাজ করতে চান, তাহলে 16টা ডিজিট নিয়ে কাজ করা আপনার যদি মনে হয় অনেক বেশি এক্সপেন্সিভ, তাহলে আপনি কি করতে পারেন, একটা এনকোডার দিয়ে এটাকে 4 বিটে কনভার্ট করে ফেলতে পারেন। এই যে কনসেপ্টটা আছে যে আপনি 2n সংখ্যক ইনপুট থেকে সেটাকে n এ কনভার্ট করে ফেললেন, এটাকে বলা হচ্ছে এনকোডার। আমরা নরমালি কোডিং বলতে সবাই বুঝি, কোডিং মানে হচ্ছে জিনিসটাকে আমি আমার নিজের মতো করে সাজায় লিখবো যাতে কেউ বাকিটা না বুঝে। সেম ভাবে এখানে রিসোর্স অ্যালোকেশনের জন্য বা রিসোর্সকে ইউটিলাইজেশনের জন্য আমরা যদি 2n সংখ্যক ইনপুটকে n সংখ্যক আউটপুটের মধ্যে কম্বাইন করে ফেলি, তাহলে সেটাকে বলা হচ্ছে একটা এনকোডার। এখন কথা হচ্ছে, আপনি আপনার সুবিধার জন্য, আপনার রিসোর্স যেহেতু লিমিটেড ছিল, সেজন্য আপনি কি করলেন, আপনি 2n সংখ্যক ইনপুটকে nটায় আপনি কনভার্ট করে ফেললেন। এখন কথা হচ্ছে, রিসিভার যখন আসবে, সেই রিসিভারকে আবার তো আগের জায়গায় চলে যেতে হবে, রাইট? আপনার চ্যানেলের সুবিধার জন্য আপনি এখানে কি করলেন, আপনি এটাকে ছোট করে ফেলছেন, কম রিসোর্সে নিছেন। কিন্তু রিসিভার যখন আসবে তখন তো আবার তাকে
আপনি যদি 16টা ইনপুট নিয়ে থাকেন, এই 16 জনের সাথে আপনি 16 জনের কমিউনিকেশনের জন্য আবার তো আগের জায়গায় নিয়ে যেতে হবে। সেটা করার জন্য যেটা করা হয় এনকোডারের উল্টাটা, সেটা হচ্ছে ডিকোডার। ডিকোডারের কাজ কি? ডিকোডারের কাজ হচ্ছে আগে আমার টু টু দি পাওয়ার ইনপুট থেকে n সংখ্যক আউটপুট করছিলাম, আর এখন কি হবে n সংখ্যক ইনপুট থেকে টু টু দি পাওয়ার n সংখ্যক আউটপুট করব। তাহলে দেখেন আমার মেসেজটা বা আমার ইনফরমেশনটা ছিল 16 বিট, আমি এটাকে কোডিং করে আমার সুবিধার জন্য এনকোডিং করে এটাকে কি করে ফেলতে পারলাম, 4 বিটে কনভার্ট করে ফেললাম। এবার আমার যখন এটাকে আবার যদি আমি যখন রিসিভার দিব বা আবার যখন আমি এটা শেষ করে ফেলবো, তখন এটাকে আবার আগের জায়গায় নিয়ে যেতে হবে। তো আগের জায়গায় নিতে গেলে তখন আমরা কি ইউজ করতে পারি, তখন আমাকে আবার 16টা নিয়ে যাওয়ার জন্য কি ইউজ করব, একটা ডিকোডার ইউজ করব। তাহলে এনকোডার যে কাজটা করে ঠিক তার অপোজিট কাজটাই কিন্তু ডিকোডার করে। এবং যদি আমার n সংখ্যক ডিকোডার ইনপুট থাকে, আউটপুট কত হবে, টু টু দি পাওয়ার n, তার মানে 16টা। তাহলে এই যে কনসেপ্টটা আমরা ডিসকাস করলাম, এটাই হচ্ছে এনকোডার ডিকোডারের কনসেপ্ট। এবং সহজভাবে মাথায় রাখতে এটাই মাথায় রাখতে পারেন, এনকোডারের কাজই হচ্ছে টু টু দি পাওয়ার n সংখ্যককে নিয়ে আমরা n এ কনভার্ট করব। আপনার মাথায় আসতে পারে যে আচ্ছা এটা করে লাভ কি? এই যে আমরা বললাম, আমরা আমাদের রিসোর্সটাকে প্রপার ভাবে ইউটিলাইজ করতে চাই। ওকে, তার মানে আমার যে রিসোর্সটা আছে, আমার 4টা মাত্র রিসোর্স আছে মনে করেন, সেটাকে আমি 16 জনের মধ্যে শেয়ার করে ফেলতে পারি এনকোডারের মাধ্যমে। জাস্ট এক্সাম্পল দিলাম। এটা ছাড়াও আপনার কোডিং বলেন, এটাকে সিকিউরিটি বলেন, অনেক ক্ষেত্রে আসলে এনকোডার বিভিন্ন আসলে হেল্প লাগে আর কি। তবে সবচেয়ে সহজ কথা হচ্ছে 16টা লাইনকে আপনি 4টা লাইনে কনভার্ট করে ফেলতে পারতেছেন, তাহলে বুঝতেছেন আপনার রিসোর্সটা কত বেশি ইউটিলাইজ হয়ে গেছে। বাট এটাকে অবশ্যই আমি যদি আবার আগের জায়গায় নিয়ে যেতে চাই, তখন আমাকে কি করতে হবে, যেটা আমি কনভার্ট করছিলাম আমার সুবিধার জন্য, আমি রিসিভার এন্ডের সময় সেটাকে আবার আগের জায়গায় নিয়ে যেতে হবে। এবং আগের জায়গায় নেওয়ার জন্য আমরা যেটা ইউজ করব সেটার নাম হচ্ছে ডিকোডার। তাহলে এনকোডার আর ডিকোডার একটা অপোজিট। এবার একটা ইম্পর্টেন্ট জিনিস বলি, যেটা আপনাদের সবার জানা উচিত। এনকোডার ডিকোডার আমরা ডিসকাস করছিলাম, তাও আমি এখানে একটু বলছি, যেহেতু লাইভ ক্লাস ছিল না। আপনাদের অবশ্য অনেকের অবশ্য লাইভ আর রেকর্ডেড একই রকম। লাইভে অনেকে ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখি কোনো কোয়েশ্চেন করেন না, কিন্তু যখন প্রবলেম জিজ্ঞেস করলাম তখন আপনাদের অনেক প্রবলেম আছে। তো অ্যাকচুয়ালি প্রবলেম থাকার কোনো সমস্যা না, বাট আমি এভরিথিং নোট করতেছি। যাদের বলতেছেন প্রবলেম আছে, তারা ক্লাসে কোনো কথা বলতেছেন না, এটাই আমার কাছে খুব খারাপ লাগতেছে। অ্যাকচুয়ালি যাদের প্রবলেম আছে তারা যদি ক্লাসেও একটু বোঝার চেষ্টা করেন, তখন জিনিসটা আসলে হেল্পফুল হয়। তো আমি যেতাম, যারা আসলে দেখা যায় ক্লাসে খুব রেসপন্স করে, আমি তো আসলে সব নোট করি, আপনারা জানেন অলরেডি, আমি এগুলো রিভিল করছি। তো আমি তো আসলে সবসময়, এখন আপনারা হয়তো বুঝতেছেন, আমি স্ক্রিনের ডান পাশে পার্টিসিপেন্ট লিস্টটা নিয়ে বসে আছে, তারা কথা বলে আমি সেটা দেখি। যেমন 197 আনমিউট করলে এগুলো সব দেখা যায়। তো যারা কথা বলে, যারা বোঝার চেষ্টা করে, তারা যখন আসলে বলে কোনো কিছু বুঝি না, তখন মানে এটা আসলে অথেন্টিক। কিন্তু যখন দেখা যায় আপনারা কিছু বোঝারই চেষ্টা করতেছেন না, কিন্তু আপনি যখন জিজ্ঞেস করবো প্রবলেম আছে নাকি, আপনি বলবেন অনেক প্রবলেম, তো সেটা আসলে তখন সমস্যা। তো সমস্যা নেই, তাও প্রবলেম থাকতে পারে, কিন্তু সেই প্রবলেম থাকার পর সেটা যখন আমি আপনাকে প্রবলেমটা সলিউশন করার চেষ্টা করতেছি, সেটা বুঝার চেষ্টা করা আপনাদের আসলে সেই সময়টায় প্রবলেমটা ক্লিয়ার করে ফেলা আপনাদের দায়িত্ব আর কি। আচ্ছা, যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে, একটু খেয়াল করেন, আমরা টু টু দি পাওয়ার n সংখ্যক যে ইনপুট নিয়ে কাজ করতেছি, n আউটপুট, এখানে একটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে এই যে টু টু দি পাওয়ার n টা আছে, এটা কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু। তার মানে আমি 16টা ইনপুটকে নিয়ে 4টার মধ্যে কনভার্ট করতেছি। কিন্তু আমি যে এনকোডারটা ডিজাইন করছি, এটা কিন্তু আমরা চাইলে 12টাকে নিয়ে যদি কাজ করতাম, তখনও কিন্তু আমার আসলে n ইকুয়াল টু 4ই হইতো। তার মানে টু টু দি পাওয়ার n হচ্ছে হাইয়েস্ট ভ্যালু, যে আমি আমার যদি n সংখ্যক এনকোডার আউটপুট থাকে, হাইয়েস্ট কয়টা ইনপুটকে আমি এখানে কনভার্ট করতে পারি, সেই ভ্যালুটা হচ্ছে টু টু দি পাওয়ার n। তাহলে আমি যদি একটা এনকোডারকে বলি m is to n এনকোডার, তাহলে m এর ভ্যালুটা কত, m এর ভ্যালুটা হচ্ছে হাইয়েস্ট টু টু দি পাওয়ার n, কিন্তু এটার ভ্যালু টু টু দি পাওয়ার n এর থেকে কম হইতে পারে। তাহলে সেম কথা প্রযোজ্য ডিকোডারের জন্য। যদি আমার ডিকোডারে n এর ভ্যালু হয়, n এর যা ভ্যালু থাকবে, আর ডিকোডারের আউটপুটটা কি হবে, হাইয়েস্ট ভ্যালু হচ্ছে টু টু দি পাওয়ার n। তার মানে আমি যদি একটা 4 ইনপুটের ডিকোডার ডিজাইন করি, হাইয়েস্ট এটার আউটপুট হতে পারে কত, 16টা। কিন্তু যদি আমার সিস্টেমের উপর বেস করে 12টা লাগে, 13টা লাগে, 14টা লাগে, যে কোনো ভ্যালু লাগে, তাহলে সেটার উপর বেস করে আমরা সিস্টেমটা ডিজাইন করতে পারবো। তাহলে কথাটা হচ্ছে আমাদের এটা মাথায় রাখতে হবে, n মনে করেন আমার যেটা রিসোর্স, সেটার উপর বেস করে n যদি ফিক্সড হয়, আমার টু টু দি পাওয়ার n টা কিন্তু হাইয়েস্ট ভ্যালু। এনকোডার এবং ডিকোডারের জন্য টু টু দি পাওয়ার n টা হচ্ছে হাইয়েস্ট ভ্যালু। তার মানে আমি যদি আপনাকে এখন বলি 12:4 এনকোডার ডিজাইন করো, এটা কি পসিবল? অবশ্যই এটা একটা পসিবল সলিউশন। কেন পসিবল সলিউশন বলেন? তার কারণ হচ্ছে এখানে n হচ্ছে 4, আর টু টু দি পাওয়ার n কত, 16, 16 থেকে 12টা ছোট। কিন্তু আপনাদের যদি আমি এখন বলি 7:4, এটা কি আসলে পসিবল? না স্যার, পসিবল না স্যার।
রাইট, এখানে n এর ভ্যালু 4, টু টু দি পাওয়ার n হচ্ছে 17, এটা পসিবল না, সেটার জন্য আমাদের এই ভ্যালুটাকে তখন 5 করে ফেলতে হবে। ওকে, তারপর 5 যদি আমরা করি তাহলে আসলে তখন আমাদের এটা পসিবল হবে, কারণ তখন আসলে 32 হয়ে যাবে, আমার ইনপুট 32 নিয়ে কাজ করা যাবে, তখন আমরা এটা করতে পারবো। তো এই জিনিসটা আসলে ইম্পর্টেন্ট, এই জিনিসটা বোঝাটা খুবই দরকারি। তো এই জিনিসটা অলওয়েজ মাথায় রাখবেন এনকোডার ডিকোডারে। এবার আপনাদের একটা আপনার কথাটা শোনা যাচ্ছে না কৌশিক, আবার বলেন একটু প্লিজ। স্যার স্যার এই যে 12:, স্যার হ্যাঁ 12:4, হ্যাঁ কি সমস্যা বলেন। আচ্ছা আপনি বন্ধই করেন, আমি বলতেছি। স্যার মানে আমার তো স্যার 2 হ্যাঁ 12:4 যেটা, সেটা হচ্ছে আপনি সবসময় মাথায় রাখবেন, আমার যখন এনকোডার ডিজাইন করতে যাচ্ছি, তো এনকোডারের ক্ষেত্রে কনসেপ্টটা হচ্ছে টু টু দি পাওয়ার n থেকে n সংখ্যক। তো এখানে n এর ভ্যালুটা ফিক্সড। ওকে, তো আমার এখানে ইনপুট কয়টা নিতে পারি, সেটা হচ্ছে হাইয়েস্ট টু টু দি পাওয়ার n সংখ্যক নিতে পারি। তো আমার আউটপুট যখন আমি দেখতেছি 4টা আমার আউটপুট করতে হবে, তাহলে ইনপুট এখানে হাইয়েস্ট কয়টা আসতে পারে, আমরা টু টু দি পাওয়ার 4 করে দেখলাম 16টা, যেহেতু 16 থেকে 12 ছোট, 12:4 মাল্টিপ্লেক্সার আপনি ডিজাইন করতে পারবেন মানে কাজের শুরুতেই। আর যদি আপনাকে আমি দেই 17:4, আপনি দেখলেন আউটপুট এনকোডারের জন্য এখানে 4 আছে, তাহলে এটা টু টু দি পাওয়ার 4 কত হওয়ার কথা, 16টা, 16 থেকে 17 বড়, এটা কখনোই এটা করা পসিবল না। তখন আপনাকে কি করতে হবে, আপনাকে আউটপুট 5টা নিয়ে কাজ করতে হবে, তার মানে 17:5 এনকোডার আপনি ডিজাইন করতে পারেন। এটা হচ্ছে স্টার্টিং এ, যখন আপনি সিস্টেমটা ডিজাইন করা শুরু করবেন, তখন আলটিমেটলি আপনি আসলে এই যে আমি কথাটা বললাম, এটা আপনি নিজেই বুঝতে পারবেন কিভাবে আসলে কাজটা হচ্ছে। এটা আরো যখন হায়ার লেভেলে যাবেন আস্তে আস্তে বুঝতে পারবেন। তো আজকে একটু খেয়াল করেন, আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, কিছুক্ষণ আগে আমি এনকোডার ডিকোডার নিয়ে বললাম রিসোর্সটাকে ইউটিলাইজ করা। এই যে রিসোর্সটা আছে, এটাকে যদি আমি আরো বেশি পরিমাণ ইউটিলাইজ করতে চাই, কিরকম ব্যাপারটা খেয়াল করেন। আমার কাছে 16টা রিসোর্স ছিল, সরি আমার কাছে 4টা লাইন ছিল, এটার জন্য আমি 16টা লাইনকে এই 4টার মধ্যে কি করে ফেলতে পারলাম, ভাগ করে ফেলতে পারলাম। এই যে কনসেপ্ট আমরা দেখছি সেটাই হচ্ছে এনকোডার। এখন আমার যদি ইউজার আরো বেড়ে যায়, তাহলে আমি কিভাবে এই 4টা লাইনের মধ্যে তাদেরকে ইউটিলাইজ করাতে পারবো, এই যে কনসেপ্টটা হচ্ছে, তার মানে এই প্রত্যেক এই লাইনগুলো আমার ফিক্সড। ওকে, এখন আমার ইউজার আরো বেড়ে গেল, তাহলে কিভাবে এই লাইনগুলোর মধ্যে তাদেরকে আমি অ্যালোকেট করতে পারবো। কারণ আমি যদি এখন একটা নতুন ইউজার আছে, কথা মনে করেন আপনাদের আগের যে ব্রড, আমরা যদি একদম ল্যান্ডলাইন কমিউনিকেশনের কথা বলি, যেখানে মধ্যে আপনার প্রত্যেকের জন্য একটা ওয়্যার লাগতো, তাহলে এখন যদি এমন হয় যে ইউজার একটা বেড়ে গেল, তাহলে তার জন্য যদি পুরো এখন মনে করেন আপনি এখন নতুন আসলেন এখন এই এর জন্য যদি সবার সাথে ফোনে আবার এভাবে কমিউনিকেশন করতে হয়, তাহলে তো আসলে ওয়্যার অনেক বেশি লাগবে, এটা তো আসলে পসিবল না। অ্যাকচুয়ালি আপনার জন্য তো জাস্ট আপনার ব্যাংক থেকে সুইচ পর্যন্ত একটা কানেকশন দেয়, বাকি জায়গায় কানেকশন থাকে না নতুন। তাহলে এই যে আমরা এই ডেটাটাকে ইউটিলাইজেশন, এটা আসলে কিভাবে করতে পারি, এই জিনিসটা যেটার মাধ্যমে আসলে এই ডেটাটাকে আরো বেশি ইউটিলাইজ করা যায়, সেই কনসেপ্টটাই হচ্ছে মাল্টিপ্লেক্সার এবং ডিমাল্টিপ্লেক্সার। তার মানে আমরা আসলে মাল্টিপ্লেক্সার এবং ডিমাল্টিপ্লেক্সার দেখার চেষ্টা করব যে আমার যে আউটপুট রিসোর্সটা আছে সেটাকে আরো বেশি পরিমাণে কিভাবে ইউটিলাইজ করা যায়। যেমন এটা কিছু এক্সাম্পলের মাধ্যমে আমরা জিনিসটা বোঝার চেষ্টা করি। এনকোডার আর ডিকোডার ছিল টু টু দি পাওয়ার n থেকে n সংখ্যক, আর n থেকে আপনার টু টু দি পাওয়ার n করতো ডিকোডারে। এবার আমরা দেখি মাল্টিপ্লেক্সার কিভাবে এই কাজটা করে। মাল্টিপ্লেক্সারের কনসেপ্টটা হচ্ছে, আমরা হয়তো বা কম বেশি মাল্টিপ্লেক্সারের নাম শুনছি। মাল্টিপ্লেক্সারের কনসেপ্টটা হচ্ছে, আমার ইনপুটে যদি টু টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট থাকে, সেখান থেকে মাল্টিপ্লেক্সার আমরা যেটা করার চেষ্টা করব সেটা হচ্ছে একটা ডেটা বা একটা আউটপুটে সিলেক্ট করে নেব। তার মানে দেখেন, আমার টু টু দি পাওয়ার লাইন আছে, এই টু টু দি পাওয়ার ইনপুট থেকে একটা মাত্র আউটপুটে যদি সেখানে আমি সেটাকে কনভার্ট করে ফেলতে পারি, তার মানে টু টু দি পাওয়ার n সংখ্যক ইনফরমেশনকে আমি যদি একটা লাইনের মধ্যে কিভাবে মার্জ করতে পারি বা কিভাবে অ্যালোকেট করতে পারি, সেই কনসেপ্টটা নিয়ে যখন আমরা ডিসকাশন করব, সেটাকেই বলা হচ্ছে মাল্টিপ্লেক্সার। তাহলে মাল্টিপ্লেক্সারের মেইন কনসেপ্টটা কি, মাল্টিপ্লেক্সারের মেইন কনসেপ্টটা হচ্ছে, আমার কাছে যদি টু টু দি পাওয়ার n সংখ্যক ইনফরমেশন থাকে, সেই ইনফরমেশন গুলাকে কিভাবে আমি একটা লাইনে আউটপুটে নিয়ে যেতে পারি। তাহলে মাল্টিপ্লেক্সার কিন্তু একটা, আর এনকোডার কি ছিল n সংখ্যক, এটা মাথায় রাখবেন। আচ্ছা এবার খেয়াল করেন, এই যে আমি এতগুলাকে একটার মধ্যে আসলে কনভার্ট করে নিচ্ছি বা এটাকে অ্যালোকেট করতেছি, এই জিনিসটাকে আপনি এভাবেও চিন্তা করতে পারেন যে আমি টু টু দি পাওয়ার n সংখ্যক ডেটা থেকে কোন ডেটাটা আমার আউটপুটে যাবে সেটাকে আমি সিলেক্ট করতেছি। তার মানে আমার কাছে যতগুলা ইনপুট আছে, সবগুলোর মধ্যে থেকে কোনটা আমার আউটপুটে যাবে সেটাকে আমি যেহেতু সিলেক্ট করবো মাল্টিপ্লেক্সারে, সেজন্য এটাকে অনেক সময় বলা হয় ডেটা সিলেক্টর।
এবং ডেটা সিলেক্টর একটা ইন্টারেস্টিং কনসেপ্টটা হচ্ছে, আমরা যারা এই জিনিসটার সম্বন্ধে আইডিয়া আছে সেটা হচ্ছে, আমার কাছে যদি এ বি সি তিনটা ইনফরমেশন থাকে, আচ্ছা একটু প্লিজ একটু আপনাদের একটা মিনিট ওয়েট করেন। সরি, একটু কল আসছিল। আচ্ছা, তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে মাল্টিপ্লেক্সারের ব্যাপারটা হচ্ছে, আমার কাছে যদি তিনটে ইনপুট থাকে এ বি সি, আমার মাল্টিপ্লেক্সারের কনসেপ্টটা কি, ডেটা সিলেক্টর। আমি আমার আউটপুট আছে একটা, আমি আমার কোন ইনপুটটাকে আউটপুটে নিব সেটা আমি সিলেকশন করব কোন একটা মেথডোলজির মাধ্যমে। এই কনসেপ্টটাকে বলা হচ্ছে মাল্টিপ্লেক্সার। তার মানে আমরা কিছু সময়ের জন্য এ কে আউটপুটে নিয়ে যাব, আবার এরপর কিছু সময়ের জন্য আমরা একটা নির্দিষ্ট সময়ের জন্য বি কে আউটপুটে নিব, তারপর আবার একটা নির্দিষ্ট সময়ের জন্য সি কে আউটপুটে নিব। তাহলে আমার আউটপুট কিন্তু এখানে একটা, কিন্তু আমি নির্দিষ্ট সময় পর পর বিভিন্ন ইনপুটকে আউটপুটে নিচ্ছি। এই কনসেপ্টটাকে বলা হচ্ছে মাল্টিপ্লেক্সার। তার মানে স্যার আমি, হ্যাঁ প্লিজ বলেন। স্যার জিনিসটা কি সুপারপজিশন থিওরেমের মতো, মানে ইনপুট গুলা কি আমি ওইভাবে নিচ্ছি? আপনি সুপারপজিশন থিওরামে যেটা করেন ওয়ান কাইন্ড অফ সুপারপজিশন থিওরাম, কিন্তু সুপারপজিশন থিওরামের কনসেপ্ট একটু ডিফারেন্ট, কিন্তু আপনার কনসেপচুয়াল যেটা ভাবতেছেন এটা আপনি বলতে পারেন যে আমি সবগুলোকে অফ করে একটাকে নিয়ে কাজ করলাম, প্রত্যেকটা রেজাল্ট দেখে সবগুলোকে সাম করে দিলাম। ওইখানে ব্যাপারটা কিন্তু ছিল সাম, আর এখানে স্যার মানে লাস্টে হলো আমরা যোগ করে দেই আর কি সবগুলা। এখানে যোগ, এখানে যোগ না, মানে ফার্স্টের কনসেপ্ট থেকে ঠিক এখানে যোগ না, এখানে হচ্ছে নির্দিষ্ট সময় পর পর জিনিসটাকে চিন্তা করা। কিভাবে, আমি আপনাকে কনসেপ্ট বলি। আপনি ইনপুটে চিন্তা করতে পারেন, বাট আউটপুটে সামের ব্যাপারটা আসবে না। কিভাবে, আপনাকে কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। যেমন এই মাল্টিপ্লেক্সারটা কিন্তু কম বেশি আমাদের যে ডিশের কেবল আছে না, সেই ডিশের কেবলটা আছে। তার মানে এইটা ডিশের কেবলে কিভাবে আছে আমি আপনাকে বলি। আপনারা যখন আপনাদের চ্যানেলগুলো দেখেন, তখন এখানের মধ্যে কিন্তু আমি জানি না, এক একজনের এক এক রকম, মনে করেন কয়েকশো চ্যানেল কিন্তু মানুষের বাসা বাড়িতে থাকে। তার মানে কয়েকশো চ্যানেল, মানে আমরা যদি থ্রি ওয়ানে উঠছি একটু বেসিকলি বোঝা উচিত, আমাদের কয়েকশো চ্যানেল মানে কয়েকশো ফ্রিকোয়েন্সি ইনফরমেশন অ্যাকচুয়ালি এখানে থাকে। আপনারা 32 তে দেখবেন, 3207 কোর্সে এতগুলো ইনফরমেশনকে একটা কেবলের মধ্যে নিয়ে আসতেছে। এই কাজটা যে টেকনিকের মাধ্যমে করা হয় সেটার নামই হচ্ছে মাল্টিপ্লেক্সিং। তার মানে এতগুলা সিগন্যালকে কি করা হচ্ছে, একটা কেবলের মধ্যে নিয়ে আসতেছে। এটা ওয়ান কাইন্ড অফ মাল্টিপ্লেক্সিং। এবং যখন আপনার টিভি কি করে, টিভি যেটা করে, এই যে সিগন্যাল গুলো আছে সেগুলোকে সবগুলোকে আবার আলাদা আলাদা 100টা ভাগে ভাগ করে ফেলে। তার মানে এই যে কনসেপ্টটা বললাম, ফার্স্টে আপনার একটা ডিভাইস কি করতেছে, 100টা চ্যানেলকে একটা কেবলে ঢুকে ফেলতেছে, এটাকে বলা হচ্ছে মাল্টিপ্লেক্সিং। আর আপনার টিভি কি করতেছে, ওই একটা চ্যানেল থেকে 100 জনকে আলাদা করতেছে, ওইটাকে বলা হচ্ছে ডিমাল্টিপ্লেক্সিং। তো এই যে আমরা কনসেপ্টটা বলছি, আমাদের রিসোর্সের হাইয়েস্ট ইউটিলাইজেশন, এটাই আসলে মাল্টিপ্লেক্সিং এর মাধ্যমে করা যায়। আপনাদের আরেকটা এক্সাম্পল দিই। মনে করেন আপনারা যখন ফেস টু ফেসে ক্লাসরুমে ক্লাস করতেন, 4A03 নাম্বার রুমে যখন ক্লাস করেন, এটা হচ্ছে মাল্টিপ্লেক্সিং এর সবচেয়ে মানে ভালো এক্সাম্পল। 4A03 নাম্বার রুম কিন্তু কখনোই আপনার জন্য সারা জীবনের জন্য বরাদ্দ না। একটা সেমিস্টারও কিন্তু শুধু আপনারাই ক্লাস করবেন এটা কিন্তু না। ব্যাপারটা কিরকম হইতো, 4A03 নাম্বার রুম একটা নির্দিষ্ট টাইম স্লটের জন্য আপনাদেরকে দেওয়া হচ্ছে, বা মনে করেন এই সেকশনকে দেওয়া হচ্ছে, আরেকটা নির্দিষ্ট টাইমের জন্য সেকশন সি কে দেওয়া হচ্ছে, আরেক সময় ডি কে দেওয়া হচ্ছে। এই যে আমরা এইটাকে টাইম স্লটে ভাগ করে করে ইউটিলাইজ করতেছি, এটাকে বলা হচ্ছে ওয়ান কাইন্ড অফ মাল্টিপ্লেক্সিং। এটাকে বলা হয় টাইমের উপর বেস করে মাল্টিপ্লেক্সিং, তো এটাকে বলা হয় টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং বা টিডিএম। যেমন আপনাদের ল্যাব গুলাই মনে করেন ডিএলডি ল্যাব। ডিএলডি ল্যাব আপনারা যে 3-1 এর 4টা সেকশন আছে, 4টা সেকশনের জন্য কি 4টা ডিজিটাল ইলেকট্রনিক্স ল্যাব আছে? ল্যাব নাই। এটা কি করা হইতেছে, আপনাদের 4টা গ্রুপকে এমন ভাবে জিনিসটা ডিস্ট্রিবিউট করা হয়েছে যে যখন আপনারা ল্যাব করবেন আপনারাই করবেন, এরপর যখন আরেকটা গ্রুপ আসবে তখন কিন্তু আপনারা থাকবেন না, ওই গ্রুপে সে ল্যাবটা করবে। তো এটাও আসলে ওয়ান কাইন্ড অফ মাল্টিপ্লেক্সিং। তো এই যে মাল্টিপ্লেক্সিং টেকনিকগুলো বলতেছি, এগুলা কিন্তু কম বেশি আমাদের লাইফে অনেক আছে। আমাদের লাইফে আমরা সব সময় কিন্তু আমাদের রিসোর্সের ইউটিলাইজেশনের জন্য আমরা মাল্টিপ্লেক্সিং সব সময় করে থাকি। ওকে, তো এই যে পাবলিক ট্রান্সপোর্ট গুলো চিন্তা করতেছেন, এটাও আসলে মাল্টিপ্লেক্সিং এর মধ্যে পড়ে। কিন্তু আজকে আমরা যে মাল্টিপ্লেক্সারটা দেখবো সেটা হচ্ছে ডিজিটাল সিগন্যালের জন্য মাল্টিপ্লেক্সিংটা কিভাবে করে। ওকে, আচ্ছা এবার একটু খেয়াল করেন, সবাই একটা জিনিস খেয়াল করেন। আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটা মাল্টিপ্লেক্সিং এক্সাম্পল আমি সবসময় দিই, সেটাই আপনাদের একটু দিচ্ছি যাতে বোঝানোর সুবিধার জন্য। মনে করেন আপনার আহসানুল্লাহ ইউনিভার্সিটি আসার জন্য মাঝখানে একটা ব্রিজ আছে, তার মানে আমাদের এখানে একটা
একটা নালা আছে এবং সেই নালার উপর হাতিরঝিলে একটা ব্রিজ আছে। ওকে, এখন এই ব্রিজটায় আসার জন্য জায়গা থেকে এই ব্রিজটায় আসা যায়। এ মনে করেন উত্তরা থেকে আসে, কথা এ ডেস্টিনেশন থেকে আসে, বি থেকে আসে, সি থেকে আসে, তার মানে 3টা লেনের এখানে গাড়ি ঘোড়া আসে। এখন 3টা লেন মানে 3টা জায়গা থেকে যখন গাড়ি ঘোড়া আসে, আসার পর সবগুলা গাড়ি এই ব্রিজটা দিয়ে যাবে। এখন আবার যখন তারা এই ব্রিজটার মধ্যে আসতেছে, আপনি যদি এখন বলেন যে 3টা লাইন থেকে একই সাথে সবাই ব্রিজে আসবে, তাহলে দেখেন এই 3টা লাইনের গাড়ি কিন্তু এক জায়গায় এসে ধাক্কা খেয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। 4 রাস্তার মোড় যেটা হয়, বা আপনার মনে করেন আপনি যদি কেউ কাজপুরে যান, চিটাং রোড, চিটাং সিলেট যে নারায়ণগঞ্জের রোডে যাওয়ার সময় যখন হয়, কাজপুরেও বেসিক্যালি এখানে হয়, সেখানে চিটাংয়ের রোড আছে, নারায়ণগঞ্জের রোড আছে, সিলেটের রোড আছে, অনেক রোড আছে, হ্যাঁ, ডেমরা রোড আছে। তো ওখানে আসলে যে ব্রিজটা আছে, কাজপুর ব্রিজটা আছে, ওখানে যদি আপনি সবগুলা ট্রেন থেকে একসাথে গাড়ি আসে, এখানে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তো এই জিনিসটাকে আমি যদি আপনাকে বলি যে এই 3টা লেনের গাড়িকে এই ব্রিজে যাওয়ার জন্য আমি এটাকে কন্ট্রোল করব, যে কে কখন এই ব্রিজটাকে ইউজ করবে সেটা আমি কন্ট্রোল করব। তো যে এই কাজগুলো কন্ট্রোল করে, বিভিন্ন লাইনের গাড়িগুলা কে কখন যাবে সেটা যে কন্ট্রোল করে, আমরা সবাই মনে হয় কম বেশি তার নাম জানি। তার নামটা কি? তার নাম হচ্ছে ট্রাফিক পুলিশ। ট্রাফিক কি করে? রাইট, পুলিশ। পুলিশ যখন ট্রাফিকের কাজ করে তখন ট্রাফিক পুলিশ বলে। তো ট্রাফিকের কাজ কি? ট্রাফিকের কাজ হচ্ছে যে ইনপুট যে আসবে, যে লাইনের গাড়ি আসবে, কাকে কখন যাইতে দিবে সেটাকে কন্ট্রোল করা। তাহলে ট্রাফিক কি করবে? কিছু সময়ের জন্য এ কে যাইতে দিবে, এরপর কিছু সময়ের জন্য কি করবে? বি কে যাইতে দিবে, তারপর কিছু সময়ের জন্য সি কে যাইতে দিবে। এই যে ট্রাফিক যে এই কাজটা করতেছে, এই কাজটাই আমরা যদি একটু চিন্তা করি ডিজিটাল কমিউনিকেশনের মাধ্যমে আমরা কিভাবে করব, বা ডিজিটাল সিস্টেমে আমরা কিভাবে করব, সেটাই আজকে আমরা আসলে দেখার চেষ্টা করব। এখন দেখেন, এই ব্রিজটার জন্য 3টা লাইন একটার সাথে মার্জ হয়ে গেল, কিন্তু এখন যদি আমরা সবসময় এই 3টাকে এইভাবেই করে যেতে দেই, একটা লাইনেই যেতে দেই, তাহলে তো রাস্তায় জ্যাম লেগে যাবে। তো 3জনের ডেস্টিনেশনও তো ডিফারেন্ট, ঠিক না? এ বি সি, 3জনের ডেস্টিনেশনও তো ডিফারেন্ট। তাহলে আমাদের কি করতে হবে? এখানে আবার একটা ট্রাফিককে ইউজ করতে হবে, সেটা আমরা ডিজিটাল ট্রাফিক হতে পারে। সেটা কি? যখন এ যাচ্ছে তখন আমরা এমন ভাবে এখানে কমিউনিকেশন, এটা ট্রাফিকটা কন্ট্রোল করবে যে সে যেন কোথায় চলে যেতে পারে, তার এ এর লাইনে চলে যেতে পারে, বি যেন বি এর লাইনে চলে যেতে পারে, এবং সি যেন সি এর লাইনে চলে যেতে পারে। এই যে কনসেপ্টটা আমরা ডিসকাস করলাম, যে এখানে অনেকগুলা ইনপুট থেকে, কথা অনেকগুলো ইনপুট, টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট থেকে আউটপুটে সিলেক্ট হচ্ছে কয়জন? একটা লাইনে। এই কনসেপ্টটাকে বলা হচ্ছে, মানে আমার ইনফরমেশন আছে টু দি পাওয়ার n সংখ্যক, কিন্তু আমার আউটপুট একটা, সেটার মধ্যে কিভাবে অ্যালোকেট করব, এই যে কনসেপ্ট আমরা ডিসকাস করলাম, টু দি পাওয়ার n থেকে একটার মধ্যে চলে যাওয়াটাকে, এটাকে বলা হচ্ছে মাল্টিপ্লেক্স। এবং এই যে আমার, কিন্তু এখানে তো স্যার একটাতে যাচ্ছে না, এখানে তো স্যার আরো 3টা রোড আছে, 3টা রোডে চলে যাচ্ছে না, এইখানে ব্রিজে যাওয়ার সময় কিন্তু একটা যাচ্ছে। তো ব্রিজে যে ঢুকবে গাড়িটা, সেটাকে কন্ট্রোল করার জন্য যে ট্রাফিকটা, এটাকে বলা হচ্ছে মাল্টিপ্লেক্সার। আবার এইখানে দেখেন, একটা ব্রিজ আছে, ব্রিজ থেকে কিন্তু আবার 3টা ভাগে ভাগ হয়ে যাবে। তার মানে আমার এখানে একটা থেকে আবার যখন টু দি পাওয়ার n সংখ্যক ভাগে তারা ভাগ হয়ে যাবে, এই কনসেপ্টটাকে বা এই ব্লকটাকে, এই ডিভাইসটাকে বলা হয় ডিমাল্টিপ্লেক্সার। তার মানে এখানে কিন্তু এনকোডার ডিকোডারের মতোই 2টা ভাগ আছে। একটা হচ্ছে এনকোডারে যেমন টু দি পাওয়ার n থেকে n সংখ্যক হইতো, ওইটা ছিল এনকোডার, আর ডিকোডার কি করতো? n থেকে টু দি পাওয়ার n করতো। এখানে ওই n এর ভ্যালুটা অ্যাকচুয়ালি আপনি ধরতে পারেন 1 হয়ে গেছে আর কি। ওকে, অ্যাকচুয়ালি ওইরকম না, একটু মডার্ন ব্যাপার। এখানে ব্যাপারটা হচ্ছে আমাদের ইনপুটে টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট থেকে আমরা কি করতে পারতেছি? আমরা একটাতে রিসোর্স পাঠা দিতে পারতেছি, আবার এই একটা থেকে তাদেরকে কি করে ফেলতে পারি? তাদেরকে টু দি পাওয়ার n সংখ্যক আউটপুটে পাঠিয়ে দিতে পারি। কিসের মাধ্যমে? ডিমাল্টিপ্লেক্সারের মাধ্যমে। তাহলে যখনই আমরা মাল্টিপ্লেক্সারের কনসেপ্ট বলবো, মাল্টিপ্লেক্সার তাকে একটার মধ্যে নিয়ে আসতেছে, আর ডিমাল্টিপ্লেক্সার কি করছে? তাকে তাদের আগের জায়গায় পৌঁছাইতেছে। তার মানে খেয়াল করেন, এগুলা যদি আমার বাসার টিভি চ্যানেল গুলো হয়, এটা হচ্ছে আমার বাসায় যে লাইনটা আসে, কেবলটা আসে, সে কেবলটা। আর টিভি বক্স কি করতেছে? সেই কেবলটা থেকে সবগুলা চ্যানেলকে আলাদা আলাদা ভাগে ভাগ করতেছে। তার মানে এখানে হাজারটা ইনফরমেশন থাকতা কেন, সেগুলো এখানের মধ্যে চলে আসতেছে কেবলটার মধ্যে। আপনার টিভি বক্স কিন্তু সেগুলোকে আলাদা আলাদা করে ফেলতে পারতেছে। ওকে, সেটা কিভাবে করা যায়, সেই সিস্টেমটা দেখা যায়, সেটাই আমরা আজকে আসলে দেখার চেষ্টা করব। এবার একটু খেয়াল করেন, একটা ইম্পর্টেন্ট জিনিস দেখেন। তার মানে আমরা যখন এই কনসেপ্টটা বলতেছি মাল্টিপ্লেক্সার ডিমাল্টিপ্লেক্সারে, তাহলে একটু দেখেন এখানের মধ্যে ইনপুটে টু দি পাওয়ার n সংখ্যক ইনপুট যখন থাকবে, আউটপুট কয়টা থাকবে? একটা থাকবে।
সেম ভাবে মাল্টিপ্লেক্সারে যেমন 2n থেকে n হচ্ছে, ডিমাল্টিপ্লেক্সারে একটা ইনপুট থেকে আউটপুট কয়টা হবে? 2n টা হবে। উল্টা স্যার। হ্যাঁ, উল্টাটা। তাহলে আপনি একটা জিনিস দেখেন যে আমি 2n থেকে যে n1 এ আনবো, একটা ট্রাফিক লাগবে না? এই ট্রাফিকটাকে বলা হয় সিলেকশন পিন ডিজিটাল কমিউনিকেশন। তার মানে আমার এখানের মধ্যে এমন কোন একটা ট্রাফিক লাগবে বা এমন একটা সিলেকশন পিন লাগবে যে আসলে কোন ইনপুটটা আউটপুটে যাবে সেটাকে কন্ট্রোল করতে পারে। এবং সেটার কনসেপ্টটাই হচ্ছে এই 2n সংখ্যক ডেটাকে কন্ট্রোল করার জন্য আমার n সংখ্যক সিলেকশন পিন লাগবে। তাহলে কনসেপ্টটা খেয়াল করে দেখেন, এই যে ট্রাফিকের কাজ যেটা করবে সেটা হচ্ছে n সংখ্যক যে আমার সিলেকশন পিনটা আছে বা ট্রাফিক আছে, এই n সংখ্যক সিলেকশন পিন কি করতে পারবে? 2n সংখ্যক ইনপুটকে কন্ট্রোল করতে পারবে। ওকে, কিভাবে সেটা আমরা দেখবো। সেম ভাবে আমার একটা ইনপুট ডিমাল্টিপ্লেক্সারে আউটপুটে 2n সংখ্যক আউটপুট, তো 2n সংখ্যক আউটপুটকে তারা কোন ইনপুটটা কোন আউটপুটে যাবে সেটাকে কন্ট্রোল করার জন্য আমাদের যে ট্রাফিকটা লাগবে বা সিলেকশন পিনটা লাগবে, যেটাকে আমরা কমিউনিকেশন আমরা ডিজিটাল ইলেকট্রনিক্স বলি সিলেকশন পিন, এই সিলেকশন পিন কন্ট্রোল লাগবে n সংখ্যক লাগবে। তাহলে কথাটা খুব সহজ, আমার যদি ইনপুটে 16টা লাইন থাকে, এই 16টা লাইনের মধ্যে কোনটা আমার আউটপুটে যাবে সেটার জন্য যে ট্রাফিক লাগবে বা সিলেকশন পিন লাগবে সেটা কত হবে? 4টা। আমরা এইভাবে ক্যালকুলেট করে ফেলবো। আমাদের যদি 16টা ইনপুট থাকে আমরা বলতে পারবো আমাদের সিলেকশন পিন তাহলে লাগবে কয়টা? 4টা লাগবে, এবং 4টা দিয়ে আমরা 2n সংখ্যাকে কন্ট্রোল করতে পারবো। ওকে, আচ্ছা। তাহলে সেম ভাবে একটু খেয়াল করে, আমরা যদি আমাদের যদি 16টা আউটপুট লাগে, আমাদের n কয়টা হইতে হবে? 4টা। এভাবে আমরা সিলেকশন পিনের মাধ্যমে আমরা আউটপুটটাকে কন্ট্রোল করতে পারি। এখন আপনি বলতে পারেন স্যার এই n এর সাথে 2n টা কিভাবে আমরা রিলেট করব বা কিভাবে এটা হচ্ছে? আমরা একটা সিস্টেম ডিজাইন করি, তাহলে আপনাদের এই পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা এখন একটা সিস্টেম ডিজাইন করব। সিস্টেমটা কি? আমরা এখন একটা মাল্টিপ্লেক্সার ডিজাইন করব, যেটা হচ্ছে একটা 2:1 মাল্টিপ্লেক্সার। তাহলে দেখেন এই 2:1 মাল্টিপ্লেক্সার ইনপুট কয়টা হবে? 2টা হবে। আউটপুট কয়টা হবে? মাল্টিপ্লেক্সার আউটপুট কিন্তু অলওয়েজ একটা। তাহলে একটু দেখেন 2:1, তাহলে এটাকে আমি 2n আকারে রিপ্রেজেন্ট করি, এটা কত দিয়ে রিপ্রেজেন্ট করা যায়? n এর ভ্যালু কত হবে বলেন তো? ইনপুট কয়টা এখানে? 2টা, তাহলে ভ্যালু কত এখানে? 1। n এর ভ্যালু 1, তাহলে এটা হচ্ছে 2। তাহলে দেখেন আমার সুইচ আসলে লাগতেছে কয়টা? একটা। তাহলে আমরা একটা 2:1 মাল্টিপ্লেক্সার যদি ডিজাইন করতে চাই, তাহলে আমরা কি করতে পারি? একটা সিলেকশন সুইচ দিয়েই কোন ইনপুটটা আউটপুটে যাবে সেটাকে কন্ট্রোল করতে পারি। তাহলে সেটা একটু দেখেন সেটা কিভাবে করতেছি। খুব সহজ কনসেপ্ট, সেটা হচ্ছে আমার সিলেকশন পিনের উপর বেস করে কোন ইনপুটটা আউটপুটে যাবে সেটাকে আমরা কন্ট্রোল করব। ওকে, তাহলে দেখেন S0 এর ভ্যালু যেটা আছে আমরা বললাম যেটা সিলেকশন পিন, এই মেইন কাজ করবে ট্রাফিক কে কখন আউটপুটে যাবে। তো আমরা এটাকে এভাবে ডিজাইন করব যে আমার 2টা লাইন, একটা হচ্ছে I0 একটা হচ্ছে I1। এটাকে I0 আমি রিপ্রেজেন্ট করছি ইনপুট দিয়ে I দিয়ে, অনেক ক্ষেত্রে আপনি দেখবেন এটাকে D0 দিয়ে রিপ্রেজেন্ট করে, আপনি A B C যে কোনো নাম দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করতে পারেন। আমরা 2টা নামকে উপরেরটাকে I0 আরেকটাকে I1 দিয়ে রিপ্রেজেন্ট করলাম। আচ্ছা, এবার দেখেন আমরা এমন ভাবে সিস্টেমটা ডিজাইন করব, এটা আমরা ডিজাইন করব কিন্তু যে যখন আমার S0 ভ্যালুটা 0 হবে তখন আউটপুটে যাবে কে? I0। তার মানে আমার এখানের মধ্যে সিস্টেমটা কি হবে? I0 এর সাথে Y এর একটা কানেকশন হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পারতেছেন? তাহলে আমরা যখন বলতেছি S0 এর ভ্যালু যখন 0 হবে তখন আমার I0 এর সাথে Y এর একটা কানেকশন হয়ে যাবে। তার মানে আমার Y এর মধ্যে কে থাকবে? I0 থাকবে। সেম ভাবে যখন S0 এর ভ্যালুটা 1 হবে তখন আমরা কি চাচ্ছি? এই কানেকশনটা থাকবে না, তখন I1 এর সাথে Y এর একটা কানেকশন হয়ে যাবে। তার মানে আউটপুটে তখন কে থাকবে? I1 থাকবে। Y ইকুয়াল টু কত হবে তখন? I1 হবে। সবাই কি কনসেপ্টটা বুঝতে পারছেন? স্যার এটা তো ইচ্ছামতো সিলেক্ট করতে পারবো, এটা আমরা ইচ্ছামতো করতে পারি যার জন্য, কিন্তু এটা হচ্ছে কনভেনশনাল মেথড যে 0 এর জন্য I0 বা D0 কে সিলেক্ট করা হয়, এটা হচ্ছে একটা কনভেনশনাল মেথড আর কি। বাট আপনি যদি আপনার সিস্টেম অনুযায়ী, যেটা আপনার পাবলিক কিছু করতে হবে না, কোন স্ট্যান্ডার্ড মেইনটেইন করতে হবে না, এরকম কোনো সিস্টেম থাকে আপনি আপনার মতো ডিজাইন করতে পারেন। বাট এটা হচ্ছে স্ট্যান্ডার্ড যে 0 এর জন্য আমি I0 সিলেক্ট করব, 1 এর জন্য I1, 2 এর জন্য I2, এভাবে আসলে সিলেক্ট করব। সাফিক্সটা আসলে ওইভাবে ইউজ করা হয়। এটা হচ্ছে কনভেনশনাল মেথড। বাট আপনি যদি দেখেন কোন সিস্টেমে A B C D আছে, তাহলে আপনি আপনার মতো করে সেটাকে সিলেক্ট করতে পারেন, আপনি আপনার মতো ডিজাইন করতে পারেন। ওকে, আচ্ছা। তাহলে এবার দেখেন আমি তাহলে এই সিস্টেমটা ডিজাইন করব কিভাবে? আমাকে ডিজাইন করতে হবে এই সিস্টেমটা। তাহলে দেখেন আমি Y এর জন্য একটা এক্সপ্রেশন পেলাম I0, আরেকটা পেলাম I1। S0 যখন 0 হয় আর S0 যখন Y হয় তখন Y ইকুয়াল টু হয় I1। তাহলে এটা সব এক্সপ্রেশনটা কি রকম হবে? Y ইকুয়াল টু আমরা সব এক্সপ্রেশন কি লিখতে পারি দেখেন তো?
তাহলে বলেন y ইকুয়াল টু i0 কখন হবে? যখন s0 ভ্যালু কত 0। তাহলে s0 ভ্যালু 0 সব এক্সপ্রেশন এটা কিভাবে রিপ্রেজেন্ট করা যায়? s0 কি লিখবো? প্রাইম। s0 প্রাইম। আবার y এর ভ্যালু i1 কখন হবে? s0 আনপ্রাইম। যখন s0 1 হবে, তার মানে s0 আনপ্রাইম। তাহলে দেখেন আমরা y এর একটা এক্সপ্রেশন পেয়ে গেলাম, y ইকুয়াল টু কি i0 s0 প্রাইম অর i1 s0। তাহলে এই যে এক্সপ্রেশন পেলাম, এখানে আমরা দেখলেই বুঝতে পারতেছি, একটু আপনাদের বোঝানোর জন্য এটা বলতেছি। দেখেন কালারটা চেঞ্জ করে দেখাই। দেখেন যখন s0 ভ্যালু 0 হবে, তাহলে তখন কিন্তু এই টার্মটা কি হয়ে যাবে 0। তার মানে এই টার্মটা তখন থাকবে না। তখন কোন টার্মটা থাকবে? শুধুমাত্র i0 থাকবে। তার মানে y ইকুয়াল টু কি হবে? i0 হবে। তার মানে আমার ইনপুট i0 তে যা ভ্যালু থাকবে সেটাই আমার আউটপুটে থাকবে। যদি i0 তে 1 যায়, y কি হবে? 1 হবে। যদি i0 তে 0 হয়, তাহলে y কি হবে? 0 হবে, কারণ এখানে এই লাইনটা একটা কানেকশন হয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা, এবার আপনারা দেখেন, যদি আমি এটাকে বলি যে আমার s0 ভ্যালু 1, s0 ভ্যালু যদি 1 হয়, তাহলে দেখেন তো এই টার্মটা তখন কি হয়ে যাবে 0। তখন কোন টার্মটা থাকবে? এই টার্মটা থাকবে। তার মানে y ইকুয়াল টু তখন কি হচ্ছে? s0 ভ্যালু 1, তাহলে y ইকুয়াল টু তখন কি হচ্ছে? i1 হচ্ছে। তার মানে তখন ব্যাপারটা কি রকম? i1 এর সাথে y এর একটা কানেকশন হয়ে গেল। তাহলে i1 এ তখন যদি 1 হয়, তাহলে y এর ভ্যালু কি হবে? 1। i1 এ যদি 0 হয়, তাহলে y এর ভ্যালু কি হবে? 0। এই যে দেখেন, আমি তাহলে আমার দুইটা ইনপুট লাইন থেকে সেটাকে একটা আউটপুট লাইনে যে কনভার্ট করে ফেলতে পারলাম, এটাকেই বলা হচ্ছে মাল্টিপ্লেক্সার। এবং যেহেতু আমি দুইটাকে নিয়ে একটার মধ্যে কনভার্ট করলাম, সেজন্য এটাকে বলা হচ্ছে 2:1 মাল্টিপ্লেক্সার। ওকে, তো আপনাদের সুবিধার জন্য আমি আসলে এই মাল্টিপ্লেক্সার গুলা করে রাখছি, আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি। 2:1 মাল্টিপ্লেক্সার আমি দেখাই।
ফয়সাল আপনি কি শুনতেছেন? 136 স্যার এতক্ষণ আপনার মাইক মিউট ছিল। মাইক মিউট ছিল না, মিউট হয়ে গেছিল। কখন মাইক মিউট হয়েছে? অনেকক্ষণই হয়েছে স্যার। স্যার অনেকক্ষণ স্যার। কতক্ষণ মানে কোন জায়গাটা থেকে? ওই প্রোটিয়াস থেকে? নতুন আগে থেকে স্যার শুরু করার আগ থেকে। কোথায় প্রোটিয়াস? জি স্যার প্রোটিয়াসের আগে থেকে। তাহলে প্রোটিয়াস আগে আপনি বলেন নাই কেন? স্যার আমরা ভাবছি আপনি ছবি টানতেছেন তারপরে বলবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আবার বলছি কোন জায়গাটা থেকে বলেন, কোন জায়গাটা? স্যার প্রোটিয়াসের শুরু থেকে স্যার। প্রোটিয়াসের শুরু থেকে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি প্রোটিয়াসটা আবার দেখাচ্ছি। প্রোটিয়াস কাজ করার সময় মিউট করছিলাম আর কি। প্রোটিয়াস স্যার আরেকটা কথা স্যার, প্রোটিয়াসটা আমি একটু দেখাচ্ছি, খেয়াল করেন। হ্যাঁ বলেন স্যার। আমাদের মানে 2:40 দিকে স্যার একটা কুইজ হবে স্যার, আপনি যদি আমাদের আগে ছাড়তেন একটু ভালো হতো স্যার। হ্যাঁ আমি দুইটা ছেড়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আমি জাস্ট প্রোটিয়াসটা দেখাই। ঠিক আছে সমস্যা নেই, প্রোটিয়াসটা দেখাই। প্রোটিয়াস কাজ করার সময় আমি ক্লোজ করছিলাম আর কি। আচ্ছা এবার দেখেন প্রোটিয়াসটা সবাই একটু দেখেন। প্রোটিয়াসে আমরা যে ইমপ্লিমেন্ট করলাম যা যা লাগে সেটার উপর বেস করে প্রোটিয়াস স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন আপনারা? স্যার প্রোটিয়াস স্ক্রিনটা দেখতেছেন না? তাহলে আমি আবার শেয়ার করি। একটা শেয়ার আছে দেখো, হয়তো টেবিলটা এসে আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি শেয়ার করতেছি। এবার মনে দেখতে পাচ্ছেন ঠিক না? জি স্যার। এই যে আমরা যে ইকুয়েশনটা ছিল সেটাকে আমরা এখানে প্রোটিয়াস ইমপ্লিমেন্ট করে ফেললাম না? এটা ইমপ্লিমেন্টটা কি করছি? y s0 s0 প্রাইম i0 আর s1 s0 i1, রাইট? এটাকে ইমপ্লিমেন্ট করার পর কি হয়েছে একটু দেখতেছেন যে আমি যখন s0 ভ্যালুটা 0 রাখতেছি, i0 যে ভ্যালুটা আছে সেটাই আমার y হচ্ছে, রাইট? আবার দেখেন যখন আমি s0 ভ্যালু 1 করতেছি তখন i1 এর যে ভ্যালুটা থাকবে সেটাই আমার কি হবে? y হবে। এই যে আমরা সিস্টেমটা, এই জিনিসটাকে যখন লজিক ডায়াগ্রামে ইমপ্লিমেন্ট করে ফেললাম সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমার কি, আমার প্রোটিয়াসে বা লজিক ডায়াগ্রাম ইমপ্লিমেন্টেশন। তো এই যে আমরা লজিক ডায়াগ্রামটা দেখলাম, এরকম লজিক ডায়াগ্রাম পরবর্তীতে যদি আমাদের ড্র করতে হয় আমরা তাহলে ড্র করতে পারবো না? তাহলে কিন্তু আমরা ডায়াগ্রাম ইজিলি ড্র করতে পারবো এবং একটা 2:1 আমরা যেভাবে ডিজাইন করলাম ঠিক সেম ভাবে আমরা কিন্তু চাইলে কি করতে পারি, একটা 4:1 ও ডিজাইন করতে পারি। ওকে, আমি আপনাদের ওই প্রোটিয়াসটা করার সময় মিউট করছিলাম। এরপর যখন ক্লাসে গেছি তখন দেখি যে আপনারা কেউ কথা বলছেন না, তখন সেটা জিজ্ঞেস করলাম। তখন বলবেন তো যখন আমি লিখতেছি যে স্যার আপনার মিউট। আচ্ছা যাই হোক, ব্যাপার না। তাহলে একটু খেয়াল করেন, আপনাদের যেহেতু পরীক্ষা আছে আমি তাহলে 4:1টা আজকে না দেখাই যেহেতু 2:33 বাজে। তাহলে সবাই একটু খেয়াল করেন, এই যে আমরা প্রোটিয়াস দিয়ে জিনিসটা ইমপ্লিমেন্ট করলাম, এরকম যদি আপনাদের যখন নিজেদের কাজ আসবে, মানে করেন আপনাদের যখন নিজেদেরকে কোন একটা সিস্টেম ডিজাইন করবেন সেটা কিভাবে আপনি আউটপুটে দেখবেন, এইভাবেই প্রোটিয়াসে ইনপুট দিয়ে সাথে সাথে কিন্তু আউটপুটগুলো দেখার চেষ্টা করবেন। সবাই কি বুঝতে পারছেন? যে কোনো সিস্টেম আসুক না কেন সেটা এইভাবেই প্রোটিয়াসে অলওয়েজ, সকল সিস্টেম ল্যাবের জন্য শুধু না, থিওরি এবং থিওরির যে কোনো পার্টের জন্য আপনারা কিন্তু এটা প্রোটিয়াসে ইনপুট দিবেন, তারপর সেটাকে দেখার চেষ্টা করবেন। তাহলে এই যে আমরা আজকে দেখলাম একটা 2:1 মাল্টিপ্লেক্সার, তাহলে আমরা কিন্তু দেখতে পাইলাম যে কিভাবে একটা 2n সংখ্যক ইনপুট থেকে আমরা কি করতে পারি, আমরা আউটপুটে একটার মধ্যে সিলেক্ট করতে পারি। এটাই হচ্ছে একটা 2:1 মাল্টিপ্লেক্সারের মেইন কাজ। তাহলে আপনাদের কুইজ কিন্তু হচ্ছে মাল্টিপ্লেক্সারের এই যে 2:1টা আছে এটা পর্যন্ত, এবং একটা মাল্টিপ্লেক্সার কিভাবে ডিজাইন করা যায় এটা মেইন অ্যাপ্লিকেশন কি এগুলো পর্যন্ত আপনাদের সিলেবাস। তো এতটুকুই আপনাদের সিলেবাস। তাহলে আজকের ক্লাস আমাদের এতটুকু পর্যন্তই, যেহেতু আপনাদের কুইজ আছে বলে 2:40। আর যাদের এই টপিকগুলো পর্যন্ত কোনো প্রবলেম আছে তারা কিন্তু 4:20 যাদের ইয়েটা আছে ডিসকাশন ক্লাসটা আছে সেখানে আর কিছু জয়েন করতে, ঠিক আছে? তাহলে আপনারা চাইলে লিভ নিতে পারেন। আমার পরের ক্লাস আছে সেখানে আমি তাহলে জয়েন করি। ওকে জি স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।